প্রিয় শিক্ষার্থী সবাইকে স্বাগত জানাচ্ছি মিজান স্যার। একাদশ শ্রেণীতে যারা ভর্তি হয়েছে সবাইকে স্বাগত জানাচ্ছি সেন্ট গ্রেগরি হাই স্কুল অ্যান্ড কলেজে যারা ভর্তি হয়েছে তাদেরকে স্বাগত জানাচ্ছি। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা এই ক্লাসটি দেখছো তাদেরকে স্বাগত জানাচ্ছি। যারা দ্বাদশ শ্রেণীতে পড়ছো তাদেরকে। তো আমরা আজকে একটি নতুন টপিক নিয়ে এসেছি। আমরা বলতে আমি, সেটি হচ্ছে বাংলা দ্বিতীয় পত্রের একটি টপিক। তোমরা জানো যে আমরা প্রথম বর্ষেই বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র একসাথে পড়াই। তো বাংলা দ্বিতীয় পত্রের প্রথমেই তোমাদের যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে উচ্চারণ। আমরা আজকে যে ক্লাসটি নেব সেটি হচ্ছে উচ্চারণের বেসিক কিছু নিয়মের উপরে, অর্থাৎ তোমার পরীক্ষায় এই টাইপের প্রশ্ন আসে। আমি 2020-21 সালের সিলেবাস অনুযায়ী দিয়েছি, সেটি তোমাদের জন্য বলবৎ আছে। অর্থাৎ তোমরা যারা 22 সালে পরীক্ষা দিবে তাদের জন্য একই সিলেবাস বলবৎ রয়েছে। অর্থাৎ তোমার সময় থাকবে 3 ঘন্টা। এই 3 ঘন্টার মধ্যে বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা দিতে হবে। তোমার সাথে কথা হচ্ছে 1 নম্বর প্রশ্ন নিয়ে ক এবং খ নিয়ে কথা হচ্ছে, অর্থাৎ উচ্চারণ নিয়ে কথা হচ্ছে। উচ্চারণের জন্য আমাদের বেশ কিছু ক্লাস দরকার। এই মুহূর্তে আমি তোমাদের পরপর 2টি ক্লাস নেব, পরবর্তীতে এই বিষয়ে আরো ক্লাস হবে। তো আজকে বলে রাখি, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ 1-এর ক এবং খ। আমরা মূলত আজকে কথা বলবো খ নিয়ে। অর্থাৎ তোমরা যদি খর অ্যান্সার ভালো দিতে পারো তাহলে কর অ্যান্সার করার প্রয়োজন নেই। সেক্ষেত্রে তোমার সময় অনেক বেঁচে যাবে। নির্মিত অংশে তুমি অনেক ভালো করে অনেক বেশি করে লিখতে পারবে এবং ভেবে চিন্তে লিখতে পারবে। এজন্য আমি সবাইকেই বলবো যে তোমরা যদি পরীক্ষায় ভালো করতে চাও তাহলে আমাদের 1 থেকে 6 পর্যন্ত যতগুলো প্রশ্ন আছে সবগুলোরই যদি খ বেছে নিতে পারো তোমাদের জন্য মঙ্গল হবে, তোমাদের জন্য ভালো হবে। অ্যাটলিস্ট তোমরা 5 থেকে 6 নাম্বার এগিয়ে থাকবে সব সময়ের জন্য। তো আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটির সাথে ক এর সম্পর্কও রয়েছে। এখানে ক এর সম্পর্কও রয়েছে, কিন্তু আমরা সরাসরি খ নিয়ে কথা বলবো। তোমরা এখান থেকে ক এর উত্তরও পেয়ে যাবে। আমরা প্রশ্ন দেখলাম যে এই ক খ যে কোনো একটির উত্তর দিতে হয়। তো আমরা প্রশ্ন দেখলাম, এবার আমরা যে বিষয়টি দেখব যে এই ক্লাস থেকে আসলে আমরা কি শিখবো সেটা হচ্ছে শুদ্ধ উচ্চারণ করতে শিখবো। আসলে এই ক্লাস শেষে যে আমরা শুদ্ধ উচ্চারণ করতে শিখবো এই 20 মিনিটের ক্লাসে, এটি আসলে ঠিক নয়। মানে শুদ্ধ উচ্চারণ এটি আসলে জীবনযাপনের উপর নির্ভর করে। তুমি কতদিন ধরে অশুদ্ধ উচ্চারণে কথা বলছো বা কতদিন ধরে শুদ্ধ উচ্চারণে কথা বলছো। যদি অশুদ্ধ উচ্চারণে কথা বলতে থাকো তাহলে তোমাকে শুদ্ধ উচ্চারণে কথা বলা শিখতে অনেক সময় লাগবে, তোমাকে চর্চা করতে হবে। কিন্তু তুমি যে কাজটি খুব সহজেই পারবে সেটা হচ্ছে পরীক্ষায় লিখতে পারবে শুদ্ধ উচ্চারণ কিভাবে লিখতে হয়। আর তোমার জীবনে যেটি সেটি তোমাকে শিখতে হবে, প্রতিনিয়ত তোমাকে শিখতে হবে। তো এই পর্যায়ে হচ্ছে আমরা শিখনফল দেখলাম। শিখনফলের আমরা এখন বুঝবো যে আমরা প্রথমে জানতে হবে আমরা কি শিখবো বা জানবো। প্রথমে আমরা কি কি শিখতে পারি এই ক্লাসটি থেকে সেটি হচ্ছে শুদ্ধ উচ্চারণ করতে শিখবো, যেটা নিয়ে আমরা কথা বলেছি। তারপরে শুদ্ধ উচ্চারণ করার নিয়ম শিখবো, আমরা শুদ্ধ উচ্চারণ কিভাবে করতে হয় সেটির কিছু নিয়ম শিখবো। তারপরে আমরা শুদ্ধ উচ্চারণ লিখতে শিখবো, এটি নিয়েও আমরা কথা বলেছি। এ পর্বে আমরা শুদ্ধ উচ্চারণ করতে ও লিখতে শিখবো, অর্থাৎ আমরা অনেকগুলো পর্বে ভাগ করেছি এই উচ্চারণের ক্লাসটি। তো যে কয়টি বিষয় আমাদের মীমাংসা করতে হবে তা হলো, মানে আমাদের যে কয়টি বিষয় নিয়ে ভাবতে হবে সেই বিষয়গুলো নিয়েই আমাদের প্রথম কথা, সেটা হচ্ছে শুদ্ধ উচ্চারণ লেখার জন্য শুদ্ধ উচ্চারণ জানতে হবে। এখন তুমি যদি শুদ্ধ উচ্চারণের কথা নাও বলো কিন্তু আমি অশুদ্ধ উচ্চারণ করছি, তুমি যদি এটা ধরতে পারো তাহলেও চলবে। অর্থাৎ শুদ্ধ উচ্চারণ লেখার জন্য শুদ্ধ উচ্চারণ জানতে হবে, এটি হচ্ছে প্রথম পদক্ষেপ। এই পদক্ষেপ যদি তুমি না নাও তাহলে পরেরগুলো কোনো কাজেই আসবে না। পরেরগুলো আমরা একে একে দেখি।
অ এবং এ এর সংবৃত বিবৃত সমাচার বুঝতে হবে। তারপরে আমরা দেখব অক্ষর বা সিলেবল ভাগ করতে শেখা, সেটা কিভাবে হয়। 4 নম্বরে দেখব হসন্ত বা হলন্ত ব্যবহার। এটি আসলে দুটি পয়েন্ট এখানে আছে। এক হচ্ছে স্বরান্ত ব্যঞ্জনান্ত, এবং সেটার কারণে হসন্ত বা হলন্ত বা হস্যচিহ্ন কিভাবে ব্যবহার করা হয় সেই জায়গাটা। এরপরে আমরা 5 নম্বরে আমরা যে স-গুলো ব্যবহার করি, তালব্য-শ, মূর্ধন্য-ষ এবং দন্তের-স। এই তিনটি ধ্বনি লিখনে এস এবং এস-এইচ এর যে উচ্চারণ ভিন্নতা সেটি বুঝতে আমাদের পারতে হবে, সেটি আমরা বুঝতে পারবো। দেন পরবর্তীতে আমরা উচ্চারণ লেখার জন্য ধ্বনির প্রকৃতপক্ষে চিহ্নের পরিবর্তনগুলো আমরা জানবো, কারণ এটা আমাদের জানতে হবে। তারপরে অন্যান্য অনেক বিষয় রয়েছে। আজকের ক্লাসটিতে আমাদের এই সবগুলো বিষয় মীমাংসা করা সম্ভব নয়। যে কয়টি বিষয় এবং যতটুকু মীমাংসা করতে হবে তা হলো শুদ্ধ উচ্চারণ লেখার জন্য শুদ্ধ উচ্চারণ জানতে হবে। এটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, অর্থাৎ তুমি তোমার জীবনযাপন থেকে জানবে, আমাদের ক্লাসগুলো ফলো করবে। আমাদেরও উচ্চারণ ভুল হয়, আমরা বলছি না যে আমরা হয়তো 90% শুদ্ধ ভাষায় কথা বলি, কিন্তু আমাদেরও 5 থেকে 10% মানে অশুদ্ধ উচ্চারণ আমরা কথা বলি। তোমরা যেন এই ভুলটা না করো সেটি। তারপরে অ এবং এ এর সংবৃত বিবৃত সমাচার, এটা বুঝবো আজকের ক্লাসে। বিশেষ করে আজকের ক্লাসটিতে অ এরটা বুঝবো, পরবর্তী ক্লাসে আমরা এরটা বুঝবো। অক্ষর বা সিলেবল ভাগ করতে শিখবো। আজকের ক্লাসের আসলে মেন পয়েন্টই আমি বলবো 3 নম্বর, সেটা হচ্ছে অক্ষর বা সিলেবল ভাগ করতে আমরা শিখবো। এবং এই 3 এবং 4 হসন্ত হলন্ত ব্যবহার, এই পয়েন্টটিকে 2 ভাগে ভাগ করেছি। আরেকটি হচ্ছে স্বরান্ত ব্যঞ্জনান্ত অক্ষরের বোধ। তারপরে আমরা তালব্য-শ, মূর্ধন্য-ষ, দন্তের-স এই তিনটি ধ্বনি লিখনে বা লেখায় এস বা এস-এইচ এর উচ্চারণ ভিন্নতা আমরা বুঝতে পারবো। এর সাথে উচ্চারণ লেখার জন্য চিহ্নের পরিবর্তনগুলো আমরা কিছুটা জানবো, আংশিক জানবো। দ্বিতীয় ক্লাসে এটি পুরোপুরি আমরা জানবো যে কোন পরিবর্তনগুলো ধ্বনির হয়, এবং অন্যান্য যে বিষয়গুলো আছে সেটিও আমরা পরের ক্লাসেই জানবো। এখন আমরা চলে যাই, যে প্রশ্ন হতে পারে শুদ্ধ উচ্চারণ জানা কেন প্রয়োজন। তোমরা প্রশ্ন করতে পারো, আমি বলবো অবশ্যই শুদ্ধ উচ্চারণ করতে হবে, কারণ এটি আমার মাতৃভাষা। যেমন প্রমিত বাংলায় আমি বলি যে আমার মা পৃথিবীর সেরা মা, কিন্তু আমরা শুদ্ধ অশুদ্ধর বাইরেও বাংলাদেশে এবং পৃথিবীতে একটি জিনিস প্রচলিত আছে, সেটি হচ্ছে আঞ্চলিক ভাষা, যেটিকে উপভাষাও বলা হয়। এই বাক্যটিকে যদি নোয়াখালীর মানুষ বলে তাহলে কি বলবে? আরাম্মা হারা দুনিয়ার মধ্যে ব্যাকেতুন বালা। যদি এই আমার মা পৃথিবীর সেরা মা এই কথাটি পুরান ঢাকার মানুষ বলে, আমার আম্মা জান দুনিয়া সেরা আম্মা জান, মানে সেরাটাকেও বলতে সেরা আম্মা জান, তাহলে সেরাটার উচ্চারণ কিন্তু সেরা নাই, সেরা আম্মা জান। তাহলে উচ্চারণ শুধু বানান দিয়েই হয় না, উচ্চারণ অঞ্চল ভেদেও ভিন্ন ভিন্ন হয়ে থাকে। এটি যদি চট্টগ্রামের হয় সেটি হচ্ছে আরাম্মু দুনিয়ার ব্যাকুনুত্তুন বালা। তো আমরা এই জায়গাটা দেখলাম। এখন আমি বলবো যে প্রমিত উচ্চারণে কথা বলতে হবে, আঞ্চলিকতা পরিহার করতে হবে। যদিও আঞ্চলিকতা আমাদের ভাষার, বাংলা ভাষার, আমি বলবো যে অলংকার। আঞ্চলিক ভাষা আমাদের কাছে অলংকার, এটি ভাষাকে সমৃদ্ধ করে, এটি ভাষাকে সবসময় সমৃদ্ধ করে। কিন্তু আমি যখন আঞ্চলিক ভাষায় কথা বলবো, একজন চট্টগ্রামের মানুষ যখন আমার কাছে এসে কথা বলবে তখন আমি তার কথা নাও বুঝতে পারি। সিলেটের মানুষ যখন এসে কথা বলবে তখন তার কথা নাও বুঝতে পারি। নোয়াখালীর অঞ্চলের মানুষের কথা বললে নাও বুঝতে পারি। এমনকি কুমিল্লা অঞ্চলের মানুষও যদি কথা বলে তার আঞ্চলিক ভাষায় নাও বলতে পারি। বাংলাদেশে যে পাঠ্যপুস্তক, বাংলাদেশের বাংলা ভাষার যে বই, সেটি কি আসলে আঞ্চলিক ভাষার? না, একেবারেই প্রমিত বাংলার। অর্থাৎ সারা বাংলাদেশে তোমার আঞ্চলিক ভাষা যাই হোক না কেন,
তোমাকে শুদ্ধ বাংলায় কথা বলতে হবে। তুমি তোমার পরিবারে আঞ্চলিক ভাষা ব্যবহার করতে পারো, কিন্তু পরিবার থেকে বাইরে বা তোমার গণ্ডির বাইরে যখন আসবে তখন অবশ্যই তোমাকে শুদ্ধ উচ্চারণে কথা বলতে হবে। এই স্লাইডটা তোমাদের জন্য আজকের ক্লাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমি বলবো এই স্লাইডটি তোমরা হচ্ছে স্ক্রিনশট দিয়ে রাখবে, স্ক্রিনশট দিয়ে বারবার দেখবে, বারবার পড়বে। সেটা হচ্ছে এই স্লাইডে আমরা কি দেখছি, অক্ষর বা সিলেবল ভাগ করতে শেখা। আমি ইংরেজি শব্দ সিলেবল বাংলায় লিখেছি, অনেকে অক্ষর বুঝো না, এই কারণেই আমরা সিলেবলটাও সাথে শব্দটা যোগ করেছি। তো অক্ষর সিলেবল কি প্রথমে আমি একটু বলে রাখি। সেটি হচ্ছে আমরা যে শব্দ বলি, যেমন একটি শব্দ বলি রাতুল। রাতুল একটি শব্দ। রাতুল শব্দ, এখানে বর্ণ রয়েছে অনেকগুলো, তাহলে বর্ণ আছে, কার আছে, এমনকি অন্য শব্দ বলে ফলাও থাকতে পারত, কিন্তু অক্ষর তাহলে কোনটা? এক প্রচেষ্টায় যতটুকু উচ্চারণ করা যায় ততটুকুকেই বলা হয় অক্ষর। তো তাহলে যেমন রা তুল, এখানে দুটি সিলেবল রয়েছে এবং সেটি দিয়েই আমরা স্বরান্ত এবং ব্যঞ্জনান্ত চিহ্নিত করব। এবং একই সাথে বলে রাখি, এটি দিয়ে আমরা হর্ষ চিহ্ন কিভাবে ব্যবহার করা হয় সেটি দেখব। আমরা একটি বোর্ড প্রশ্ন মূলত অ্যানালাইজ করব, সেটি হচ্ছে সকল বোর্ড 2018 সালে। আমি খ নাম্বারের কথা বলেছি। খ নাম্বারে যে 8টি শব্দ এসেছিল, 8টি শব্দের মধ্যে 5টি শব্দ তোমার পরীক্ষায় লিখতে হয়। এই 5টি শব্দ সহ মোট 8টি শব্দ নিয়ে কথা বলবো। অর্থাৎ আজকের ক্লাস মূলত 8টি শব্দকে কেন্দ্র করে, এবং এই 8টি শব্দে কত ঘটনা ঘটেছে সেটি তোমরা দেখতে পারবে এখন থেকে। অর্থাৎ আমরা কি মূল শব্দ নিয়ে কথা বলবো, এবং সেই মূল শব্দের যে সিলেবল ভাগ, অক্ষর ভাগ, সেটা স্বরান্ত এবং ব্যঞ্জনান্ত সেটা নিয়ে কথা বলবো। কথা বলবো আমরা উচ্চারণ নিয়ে, মানে মূল উচ্চারণটা আসলে কি। এবার আমরা হচ্ছে একটি শব্দ নিলাম শ্রাবণ, শব্দ নিলাম শ্রাবণ। এখন আমরা সিলেবলে এই শব্দটিকে ভাগ করি, তাহলে এখানে কি আছে? শ্রাবণ, শ্রাবণ। তোমরা একটু খেয়াল করে দেখো যে শ্রাবণ, আমি যে বললাম শ্রাবণ, তো শ্রাবণ বললাম, এখানে দুটি সিলেবল। প্রথম আমাদের জানার বিষয় হচ্ছে সিলেবল এখানে দুটি ভাগ করা হয়েছে, একটি হচ্ছে শ্রা, দ্বিতীয় হচ্ছে বন। এখন তুমি একটু খেয়াল করো যে আগের শব্দের মধ্যে যে তালেবস স রফলা আকার ছিল, এটা দন্তের স রফলা আকার হয়ে গেছে, ব ছিল বয়কার হয়ে গেছে, মূর্ধন্য ছিল দন্তন্য এবং একটা হর্ষ চিহ্ন বসেছে। সেটির কারণ আসলে কি? এটিই তো আমরা পরীক্ষায় যেটা লিখবো সেটা হচ্ছে এই উচ্চারণটি, অর্থাৎ মাঝখানে যে দাগটা দিয়েছে এই দাগটা আমরা দেব না, পরের উচ্চারণের জায়গায় যেটি আছে সেই শব্দটি আমরা লিখব। অর্থাৎ শ্রাবণের উচ্চারণ আমরা যে তৃতীয় জায়গাটি দেখছি, এই জায়গাটা হচ্ছে শ্রাবণের উচ্চারণ, এই জায়গাটা হচ্ছে শ্রাবণের এটি উচ্চারণ। আমরা এই অংশটি পরীক্ষায় লিখব না, কিন্তু এই অংশটি আমাদের মেন জায়গা, যেটি দিয়ে আমি মূলত বুঝবো। এখন শ্রাবণ, তোমরা হচ্ছে এটি নিয়ে আমরা কথা বলি। প্রথম কথা হচ্ছে সিলেবল আমরা ভাগ করেছি, সিলেবলটা নিয়ে আমরা কথা বলেছি যে এক প্রচেষ্টায় শব্দের যতটুকু উচ্চারণ করা যায় তাকে সিলেবল বা এক সিলেবল বলে। মানে এক প্রচেষ্টায় আমি যতটুকু উচ্চারণ করব সেটাকে এক সিলেবল বলে। তাহলে সিলেবলটা কি গেল, তারপরে আমাকে বুঝতে হবে আমাদের এখানে আর কি কি ঘটেছে। প্রথম কথা হচ্ছে সিলেবল ভাগ করেছি, আরো অনেকগুলো ঘটনা ঘটেছে। দ্বিতীয় যে ঘটনা ঘটেছে সেটা হচ্ছে সিলেবল বা অক্ষরের অন্তে, যেমন শ্রা বন দুটি অক্ষর আছে, অন্তে মানে শেষে যদি স্বরধ্বনি থাকে তাকে স্বরান্ত অক্ষর বলে। যেমন শ্রা, শ্রার শেষে কি আছে? একটা আ আছে, তার মানে এটির অন্তে স্বরধ্বনি আছে। কিন্তু বন বয়কার দন্তেন্য, এর অন্তে কিন্তু স্বরধ্বনি নেই, এর অন্তে ব্যঞ্জন ধ্বনি রয়েছে, তার মানে এটি হচ্ছে
ব্যঞ্জনান্ত। ব্যঞ্জনান্তে সব সময় চাপ পড়ে, যেমন শ্রা চাপ পড়ে নাই, কিন্তু বন চাপ পড়েছে। তাহলে এই চাপ পড়ার ব্যাপারটি থাকে। এখানে আরেকটি জিনিস খেয়াল করতে হবে, সেটি হচ্ছে মূর্ধন্য দন্ত্যন্য হয়ে গেছে। আমি বলি যে তৎসম শব্দ থেকে যে ইয়েগুলো এসেছে, বর্ণগুলো এসেছে, তার মধ্যে আমি মূর্ধন্য ষ এবং মূর্ধন্যর কথা বলি যে এটি কখনো উচ্চারিত হয় না, উচ্চারিত হয় সবসময় দন্ত্যন্য, কিন্তু আমরা শব্দে লিখি মূর্ধন্য, সেই কারণে মূর্ধন্য এখানে দন্ত্যন্য হয়েছে। আর আমরা 3 নাম্বারে একটু খেয়াল করি, সেটি হচ্ছে তাহলে তৃতীয় পর্যায়ে আমরা দেখি যে সিলেবল বা অক্ষর যদি ব্যঞ্জনান্ত হয় তবে হস বা হসন্ত বা হলন্ত চিহ্ন বসে, স্বরান্ত হলে হস, হসন্ত হলন্ত চিহ্ন বসে না। অর্থাৎ বন ব্যঞ্জনান্ত বলে এখানে হস চিহ্ন বসেছে, এবং পরবর্তী শব্দের ক্ষেত্রেও এই ঘটনাগুলোই ঘটবে। আরেকটি জিনিস এখানে খেয়াল করার মতো, সেটা হচ্ছে আগে ছিল ব, পরে হয়েছে বো। তা আমরা কি শ্রাবণ বলি? না, আমরা বলি শ্রাবণ। বয় ওকার, এখানে বয় একটা অ আছে, এ অ হচ্ছে সংবৃত অ, সংবৃত অ, সেই সংবৃত অ। যেমন 5 নম্বরে আমরা দেখি অ এর ব্যবহার 2 রকমের হয়। এখানে সংবৃত, আমরা যদিও এই পর্যায়ে বিবৃত আমাদের প্রয়োজন নেই, শুধু সংবৃতটা আমরা জেনে রাখি। যেমন আমরা বলি হার্ট, মন, তো কি বলি? ময়কার দন্ত ন মন। অমৃত, অমৃত না, অমৃত। বিবৃতটা এই পর্যায়ে আমাদের থাক। আর 4 নাম্বারে একটু খেয়াল করি, সেটি হচ্ছে আমরা দেখেছি যে শ্রাবণের তালেবস্য ছিল, এখানে আমার উচ্চারণে দন্তেশ হয়ে গেছে। আমি কি এস উচ্চারণ করছি না এস উচ্চারণ করছি, এটি গুরুত্বপূর্ণ। আরেকটি বিষয় এখানে গুরুত্বপূর্ণ মাথায় রাখতে হবে যে আমার স আছে 3টি, তালবস্য, মূর্ধন্য ষ, দন্তেশ। এই স 3টির মধ্যে মূর্ধন্য স্বর উচ্চারণ হয় না, মূর্ধন্য স্বর উচ্চারণ হয় না, উচ্চারণ হয় তালবস্য এবং দন্তেশ্বর। এবং তালবস্য যদি হয় তাহলে এস এইস হয়, আর দন্তেশ্ব যদি হয় এস উচ্চারণ হয়। এখানে শ্রাবণ হয় না, এটা শ্রাবণ, এস এস উচ্চারিত হয়। এই জন্য আমরা এখানে দন্তেশ্ব ব্যবহার করেছি। এ পর্যায়ে আমরা দ্বিতীয় শব্দ নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে রাষ্ট্রপতি। এখানে আমরা কয়টি সিলেবল হলো আমরা একটু দেখার আগে আমরা একটু ভাবি। রাষ্ট্রপতি, আমরা কতগুলো সিলেবল পাবো? রাষ্ট্রপতি 4টি সিলেবল। আমরা দেখি রাষ্ট্রপতি, তো এ মাঝখানের দাগগুলো বাদ দিলেই আমার আসল যে উত্তর, সেই উত্তরটি পেয়ে যাচ্ছে। এখন যেহেতু আমরা সিলেবলগুলো ভাগ করেছি, সিলেবল ভাগ করার কারণ হচ্ছে আমি হস্যিন্ন দিব কি দিব না। এই শব্দটি একটু খেয়াল করো, শেষের দিক থেকে, মানে তয় রস্যি আছে, তি ই, ত ই, মানে ইটা কিন্তু পড়ে, অর্থাৎ এটি স্বরান্ত। পো ও, এটিও স্বরান্ত। ট্রো, এটিও স্বরান্ত, কিন্তু রাস এটা হচ্ছে ব্যঞ্জনান্ত। এই কারণে এখানে হস চিহ্ন বসেছে। আর এখানে মূর্ধন্য ষ কিভাবে তালবস্য হয়েছে সেটির কারণ আমরা আগেই বলেছি। দেন আমরা 3 নম্বর শব্দ দেখি, শ্রদ্ধাস্পদ। তাহলে কি হলো? আমরা এটাকে একটু সিলেবলে ভাগ করি, সেটা শ্রদ্ধ, শ্রৌনা, শ্রদ্ধ এস, শ্রদ্ধ, ধাস প, শ্রদ্ধাস পদ, শ্রদ্ধাস পদ, আমরা এভাবে লিখব শ্রদ্ধাস্পদ। 4 নম্বর আমরা দেখি যে নক্ষত্র, নক্ষত্র না, নক্ষত্র, নক্ষত্র। এখানে একটি যুক্ত বর্ণ আছে, মাথায় রাখবে তোমরা, আমি মুখে বলছি, সেটা হচ্ছে বাংলা ভাষায় আমরা সাধারণত 293টি যুক্ত বর্ণ ব্যবহার করি, 293টি, প্রায় 300। কিন্তু যুক্ত বর্ণগুলোর প্রকৃতপক্ষে কোনো নাম নেই।
শুধুমাত্র নক্ষত্রে আমরা যে যুক্ত বর্ণটি ব্যবহার করেছি এটিকে আমরা ক্ষীয় নামে ডাকি, কিন্তু আর বর্ণগুলোর কিন্তু এই ক্ষীয় যেমন ডাকতে পারছি অন্যগুলোর কোনো মানে এরকম ডাকার মতো কোনো ক্যাপাবিলিটি আমাদের নেই, অর্থাৎ আমরা ডাকতে পারি না। তো এখানে কি হয় সেটি হচ্ছে, যদি ক্ষীয় দিয়ে ধরো এটা হতো যদি ক্ষমা, শব্দটা যদি হতো ক্ষমা, তাহলে তুমি প্রথমে কি বলতে? খ বলতে, খ মায়াকার ক্ষমা, মানে উচ্চারণ করতে প্রথমে খ। কিন্তু ক্ষীয় যদি মাঝখানে বা শেষে ব্যবহার করা হয়, আমি এটির ইয়েও দিয়ে দিচ্ছি তোমাদেরকে, মাঝখানে বা শেষে বলা হয় তাহলে ক হসন্ত খ হয়। আমরা নক্ষত্রের বেলায়ও তাই দেখলাম, নক্ষত্র, নক্ষত্র না, নক্ষত্র, আমাদের এটা হচ্ছে শুদ্ধ উচ্চারণ। 5 নম্বর শব্দে চলে যায়, অত্যাবশ্যক। অত্যাবশ্যক কি? অত্তা না, ও, ও হয়ে গেছে। মানে আমরা ওই যে কথা বলছিলাম 5 নম্বর নিয়ে, সংবৃত উচ্চারণ হয়েছে, ও এর মতো উচ্চারিত হয়েছে। তারপরে হচ্ছে বাকি যে অত্যাবশ্যক, আমরা সিলেবালগুলো ভাগ করেছি। তোমাদের বলে রাখি যে এই ক্লাসটি দিয়ে তোমাদের সব ধরনের, বিশেষ করে চিহ্নের পরিবর্তনগুলো বোঝা যাবে না। মূল জায়গা আমরা সিলেবাল ভাগ করব এবং কিভাবে সিলেবাল ভাগ করতে হয় সেটি আমরা আসলে শিখব। দ্বিতীয় ক্লাসটি হলে আমাদের বাকি যে সমস্যা, এই সমস্যা পুরোটাই সমাধান হয়ে যাবে। 6 নম্বর শব্দ দেখি, দায়িত্ব। এখানে একটি যুক্ত বর্ণ আছে, তয় বয়। আমরা কিন্তু তয় বয় বলছি, কিন্তু এর কিন্তু আলাদা কোনো নাম বলছি না। এটা যদি তয় তয় হতো, বা হচ্ছে এটা যদি শব্দের জন্য আমার এখানে তয় বয় বসাতে হচ্ছে, কিন্তু অন্য শব্দ হলে আমাদের অন্য কিছুই, যেমন পক্ক, প কয় কয়, আমরা কি বলি? পক্ক, পক্ক। তাহলে দায়িত্ব মানে দ্বিত্ব হয়ে যায় এক্ষেত্রে সাধারণত। যেমন দা, দা ইত্ত, তুমি বলতে পারো দায়িত্ব। এটিও মানে একেবারে হয় না তা না, দা ইত্ত সিলেবলটা আরো ভালো করে ভাগ করা যায়, সেটা হচ্ছে দা ইত্ত, দায়িত্ব। 7 নম্বর আমরা দেখি প্রেতাত্মা। এখানে একটা নাসিক্য আছে, নাসিক্য ধ্বনি আছে, ম আছে। তো নাসিক্য ধ্বনি হলে কি হয় সেটি তোমরা বুঝবে, সেটি হচ্ছে চন্দ্রবিন্দু আসে, সেটা হচ্ছে প্রে। প্রথম সিলেবল হচ্ছে প্রে, দ্বিতীয় সিলেবল হচ্ছে তাত, তৃতীয় সিলেবল হচ্ছে তা, তা, প্রে তাত তা, আমরা দেখলাম। 8 নম্বর, অর্থাৎ আমরা একেবারে শেষ শব্দে চলে যাব। শেষ শব্দ যদি তুমি একটু খেয়াল করো, শেষ শব্দে কি ঘটে? প্রজ্ঞা। এখন তুমি বলতে পারছো পয় র ফলা, গা, গা আসলে কি বর্ণ? এটি একটি যুক্ত বর্ণ, এটির এই বর্ণটিকে আলাদা করে ডাকা হয় না, কিন্তু আমরা যখন এটি উচ্চারণ করব সেখানে আমাদের কি ঘটবে? প্রজ্ঞা, প্রজ্ঞা, প্রজ্ঞা। এখানে দেখো দুইটা গ আসছে, কিন্তু এই বর্ণটি কি, বর্ণ কি আসলে দুইটা গ দিয়ে গ মিলে হয়? এখানে একটা নিয় আছে, একটা বর্গীয় জ আছে, দুইটা মিলে এই বর্ণ, এই যুক্ত বর্ণটি হয়েছে, কিন্তু আমরা উচ্চারণ করছি কি দুইটা গ উচ্চারণ করছি। কিন্তু এটি যদি আমাদের প্রথম হতো তাহলে সেক্ষেত্রে কি ঘটতো সেটি আমরা একটু দেখে নিই। সেটি হচ্ছে শব্দের আগে বসলে গ চন্দ্রবিন্দু হয়, শব্দের আগে বসলে, যেমন জ্ঞান, জ্ঞানী। কিন্তু মধ্যে বা শেষে বসলে কি হয়? যেমন যোগ্য, মানে একটা গ হস আর একটা গ এর চন্দ্রবিন্দু। প্রিয় শিক্ষার্থী, এই ক্লাসটি থেকে আমার মনে হয় যে তোমরা অনেক কিছু শিখেছো। এটি অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবে, আর এটি পারলে তোমরা এটি স্ক্রিনশট দিয়ে রাখবেই শুধু না, একটি প্রিন্ট আউট করে নেবে। কারণ তুমি কোনো বইয়ে
বাংলাদেশের যে কোনো প্রকাশনীর, এমনকি আমাদের বোর্ড বইয়ের বিভিন্ন ক্লাসের কোথাও এই জিনিসটি এভাবে দেয়া নেই। তো এই জিনিসটি তোমরা অবশ্যই স্ক্রিনশট দিয়ে সেটি একটা প্রিন্ট আউট করে তুমি তোমার পড়ার টেবিলে রেখে দেবে। যদি এটুকু তুমি আয়ত্ত করতে পারো তাহলে তুমি উচ্চারণের 50% তুমি সমাধান করতে পারবে। দ্বিতীয় ক্লাস যেটি নেব, বাকিটুকু যখন হয়ে যাবে তখন তুমি 90+% অর্থাৎ তুমি একের যে খ নম্বরের উত্তর, সেই খ নম্বর যে 8টি শব্দ আছে, আমি তোমাকে একেবারে শিওরিটি দিয়ে বলছি যে বাংলা ভাষা যে শব্দই তোমাকে দিক, 8টির মধ্যে তোমার একটি শব্দ মিস হতে পারে, 2টি শব্দও কখনো মিস হবে না, যদি তোমরা এই 2টি ক্লাস ফলো করো, অর্থাৎ আজকের এই ক্লাস এবং পরের ক্লাসটি। তো প্রিয় শিক্ষার্থী, তোমাদের পরবর্তী ক্লাস অর্থাৎ পরের ক্লাস দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আর এইচডব্লিউ সম্পর্কে বলি, আমরা এই পৃষ্ঠাটি আজকে পড়লাম, এই পৃষ্ঠাটি লেখাই তোমার হচ্ছে এইচডব্লিউর কাজ। অর্থাৎ এইচডব্লিউ হিসেবে তুমি এই পৃষ্ঠাটি ঠিক এভাবে ছক করে তুমি যদি সম্ভব হয় ছোট ছোট বর্ণে এক পৃষ্ঠার মধ্যে লেখো, এটি লেখো এবং এটি বারবার করে পড়ো। এটি হচ্ছে তোমার প্রথম কাজ। তো আজকের মতো বিদায় নিচ্ছি মিজান স্যার, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করি পরের ক্লাসে তোমাদের সাথে দেখা হবে এবং উচ্চারণ সংক্রান্ত বেসিক সমস্যার সমাধান হবে। তো আজকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।